সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি হচ্ছে এই নোটটা ফলো করব। এই নোটটা বেসিক্যালি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের ফল্ট অ্যানালাইসিস পোর্শনটা, এই নোটটা পড়লেই আপনি মোটামুটি আমাদের সিলেবাসের সবগুলো পোর্শনই কভার হয়ে যাবে, এবং এই নোটের প্রবলেমগুলোই আপনারা দেখবেন। বাড়তি আসলে অন্য কোনো প্রবলেম দেখার দরকার নাই, এইটাতে খুব সুন্দর করে প্রবলেম সলিউশন সহ হচ্ছে সাজানো আছে। সো আমরা হচ্ছে আমাদের টপিকটা শুরু করি। হ্যাঁ, সো স্বাভাবিকভাবে আমরা একটু রিক্যাপ করি, আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, যে ফল্ট অ্যানালাইসিসের যে টপিকটা, হ্যাঁ, যে এটা একটা আনএক্সপেক্টেড অকারেন্স, এমন একটা জিনিস হয়ে গেছে যেটা আমরা হইতে চাইতে মানে হইতে চাই না, এরকম একটা ঘটনা আমরা চাই না এটা হোক। ঠিক আছে, তো এটা হয়ে গেছে আনফরচুনেটলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা চাইলে লেকচার রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন এটা হয়ে গেলে কিভাবে হয়? ফল্ট দুই ধরনের আমরা জানি, সিরিজ অথবা ওপেন সার্কিট ফল্ট, শান্ট অথবা শর্ট সার্কিট ফল্ট। আমরা বলেছি যে আমাদের সিলেবাসে হচ্ছে শর্ট সার্কিট ফল্ট বা শান্ট ফল্ট যেটা আছে সেটা আছে। সো এটা আবার পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, পাঁচটা ক্যাটাগরিকে আবার দুইটা ক্যাটাগরিতে সাব ক্যাটাগরাইজ করা যায়। একটা হচ্ছে সিমেট্রিক্যাল, যেখানে তিনটা লাইনই ইনভলভ থাকে, অর্থাৎ ফল্ট কারেন্ট ব্যালেন্সড থাকে। আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, তার মানে এটা ব্যালেন্স থাকে না, এক এক লাইনে এক এক ধরনের সিনারিও হয়। এখন ব্যালেন্স সিস্টেম, এই শব্দটা থেকেই আমরা চলুন শুরু করার চেষ্টা করি। আজকে তারিখ হচ্ছে 3 তারিখ 5। এই আসলে বুঝি না, একটা মাস শুরু হয় আর শেষ হয়ে যায়, শুরু হয় আর শেষ হয়ে যায়। আচ্ছা, সো ব্যালেন্সড সিস্টেম, ব্যালেন্সড সিস্টেম এটা আসলে কি বোঝায়? যে থ্রি ফেজ সিস্টেম যদি ব্যালেন্সড হয়, স্বাভাবিকভাবে তিনটা লাইন যে আছে এইটার মধ্যে দিয়ে ধরলাম কারেন্ট যাচ্ছে, এটাতে ধরলাম আর ফেজ, এটাতে ধরলাম কারেন্ট যাচ্ছে হচ্ছে ওয়াই ফেজ, এটা ধরলাম কারেন্ট যাচ্ছে হচ্ছে ব্লু বা বি ফেজ। ঠিক আছে, তো এরা যদি ব্যালেন্সড হয় তাহলে আসলে কি বোঝায়? এটা আসলে বোঝায় যে এদের কারেন্টের মান বা ম্যাগনিটিউড সেম, ম্যাগনিটিউড সেম, এবং তারা 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আছে একজন আরেকজনের চেয়ে, ফেজ ডিফারেন্স। ঠিক আছে, সো আই আর এইটার মান যদি হয় হচ্ছে সাপোজ 20 অ্যাম্পিয়ার এবং অ্যাঙ্গেল যদি হয় 0 ডিগ্রি, তাহলে আই আর ওয়াই এটার অ্যাঙ্গেল হবে 20 120, আর আই বি এটা হবে 20 -120ও দিতে পারি অথবা 240ও দিতে পারি। তো আমি যদি হচ্ছে ফেজর ডায়াগ্রামটা ড্র করি, আপনি হচ্ছে দেখবেন ফেজর ডায়াগ্রামটা যদি আমি এখানে ড্র করার চেষ্টা করি, আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন। আচ্ছা, আমরা হচ্ছে ফেজার ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করতেছি ফেজ ফেজ শিফটিং এ এটা বোঝানোর জন্য। ব্যালেন্স সিস্টেম বুঝতে হবে আগে। সো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার সিনারিওটা, ধরলাম এটা এই বরাবর হচ্ছে আমি আমার রেফারেন্স পয়েন্ট ধরলাম, আর এইটার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। ঠিক আছে, এইটার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, তো মাঝামাঝি একই। এটা ধরলাম হচ্ছে আমার সিনারিওটা, এইটার সাথে 120 করতে হবে। আমরা ক্লকওয়াইজও যাইতে পারি, এন্টি ক্লকওয়াইজও যাইতে পারি, এটার সাথে আবার এদিকে আবার 120 করতে হবে। তো প্রতিটা কোণ যদি 120 এবং তাদের মান যদি সেম থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে আমার ব্যালেন্সড সিস্টেম আছে। ভোল্টেজও যা কারেন্টও তাই, এইভাবে ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে থাকে। তো এটা হচ্ছে যদি আমার আর ও হয়, এটা যদি আর ওয়াই হয়, এটা যদি আর পি হয়, তো এদের মাঝে হচ্ছে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স, এইটা আবার এইটার মাঝে হচ্ছে 120 ডিগ্রি
তো রেফারেন্স যেহেতু এটা ধরছি, সো এটা থেকে এইখানে 240 ডিগ্রি ফেজ ডিফারেন্স, আর এই দিক বরাবর যদি আমি ঘুরি তাহলে মাইনাস 120 ডিগ্রি আসবে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এর কনভেনশন আশা করি আপনাদের জানা আছে। আচ্ছা, সো এখন যদি সিনারিওটা কি হয় যে ব্যালেন্সড যদি না হয়, আনব্যালেন্সড সিস্টেমটা কি? আনব্যালেন্সড সিস্টেমটা হচ্ছে এই তিনটার ভিতর দিয়ে সেম ফেজের তো যাচ্ছেই না, বরং মানও তাদের সেম না। অর্থাৎ আমি যদি ফেজর ডায়াগ্রামটা ড্র করি তখন আসলে আপনি বুঝতে পারবেন। তখন হচ্ছে দেখাই, ফেজর ডায়াগ্রামটা হয়তো হবে অনেকটা এরকম, যে একটার মান হচ্ছে এরকম, আরেকটা হয়তো এইদিকে আছে, আরেকটার ব্যালেন্স, আরেকটার সিনারিও হয়তো এরকম আছে। সো এই তিনটা সাম করলে আপনি কি পাবেন না, এটা হচ্ছে আর ওয়াই, এটা হচ্ছে আর আই ওয়াই, এটা হচ্ছে আই বি, এরকম সাপোজ আছে। এবং এই তিনটা যদি আপনি ভেক্টরই সাম করেন, ভেক্টর যোগ করেন, অর্থাৎ ফেজর গুলোতে আমরা ভেক্টরের সাহায্যে যোগ করতে পারি। আপনি যদি ভেক্টর যোগ করেন তাহলে আপনি দেখবেন যে এটা একটা নন জিরো ভ্যালু আসতেছে, অর্থাৎ মান এবং অ্যাঙ্গেল সহ, অর্থাৎ পোলার বা ভেক্টর ফর্মে, অর্থাৎ তার যদি আপনি হচ্ছে ম্যাগনিটিউডও নেন এবং অ্যাঙ্গেলও নেন, অর্থাৎ ফেজর ফর্মেটে আপনি যদি এটা যোগ করেন দেখবেন এটা জিরো আসতেছে না। দ্যাটস ওয়াই এই সিনারিওটা এটা হয় আনব্যালেন্সড, আনব্যালেন্সড। এবং এই অ্যানালাইসিসটা একটু টাফ। আর এই ধরনের ফল্ট যদি হয়, যে ফল্টটা এমন হয়েছে যার ফলে আমার ফল্ট কারেন্ট গুলো আনব্যালেন্সড, এটাকেই আমরা কি বলি? অ্যাসিমেট্রিক্যাল ফল্ট বলি, তাই না? অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। আর যদি আমরা দেখি যে তিনটা ফল্ট কারেন্ট যোগ করার পরেও আমার টোটাল সাম কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। অবশ্যই উপরে দাগ দিচ্ছি কারণ এটা ফেজর বোঝাচ্ছি, ঠিক আছে, বা ভেক্টর বোঝাচ্ছি। এটা যদি হয় জিরো তাহলে এটা আসলে আমার ব্যালেন্সড সিস্টেম, ব্যালেন্স সিস্টেম। আর এই ব্যালেন্স সিস্টেম যদি থাকে ফল্টের পরে, বা ফল্ট কারেন্ট গুলো যদি ব্যালেন্সড হয়, তখন এটা আমরা বলি হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, সো আমরা একটু রিক্যাপ করে নিলাম। আচ্ছা, সো তো কোন সিচুয়েশনে ব্যালেন্স থাকে? এগুলোতে ব্যালেন্স থাকে আর এগুলোতে আনব্যালেন্স থাকে। তো আমরা বলছিলাম শুরুতে আমরা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট করব। সো আমরা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সো এতক্ষণ যেই বেসিকটা আলোচনা করলাম, কারো কি কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন। অবশ্যই এটা আপনারা ছোটবেলায় পড়ে আসছেন। প্রশ্ন না থাকলে আমি হচ্ছে সরাসরি আমাদের ফল্ট অ্যানালাইসিস শুরু করে দিব, সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস। আচ্ছা, প্রশ্ন নাই। তো চলেন আমরা হচ্ছে শুরু করে দিই সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস। সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস। সো এই সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস শুরু করার যে সিনারিওটা আমরা ক্লাসের একদম বেসিকে যে পড়ছিলাম, হ্যাঁ, আমরা তো সাধারণত একটা পাওয়ার সিস্টেমকে কিভাবে রিপ্রেজেন্ট করি, যে আমরা একটা পাওয়ার সিস্টেমকে সাধারণত সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা আমরা ছোট বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি এবং পড়তেছি, এবং আমাদের প্রতিনিয়ত পাওয়ার সিস্টেম যতদিন পড়বো ততদিন এটা আমাদের লাগবে। হ্যাঁ, যে একটা একটা ডেমো পাওয়ার সিস্টেম আমরা ড্র করি, বললাম এটা হচ্ছে আমার একটা পাওয়ার সিস্টেম, তিনটা বাসের একটা পাওয়ার সিস্টেম। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এই পাওয়ার সিস্টেমটা তো, এটা তো জাস্ট একটা ডায়াগ্রাম, তাই না? এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। বাট অ্যাকচুয়ালি এটার ভিতর কি সার্কিটরি আছে সেটা বোঝার জন্য আমরা কি জানি? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে ইম্পিডেন্স ডায়াগ্রাম আমাদের ড্র করতে হয়। ইম্পিডেন্স, ইম্পিডেন্স ডায়াগ্রাম আমাদের ড্র করতে হয়। তো আমরা দেখছিলাম ইম্পিডেন্স ডায়াগ্রামে ট্রান্সমিশন লাইন যদি বলে দেয়া থাকে, ওইটার জন্য সিরিজ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, তারপর হচ্ছে লাইন ক্যাপাসিট্যান্স দিতে হয়, ট্রান্সফরমারের জন্য তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দিতে হয়, জেনারেটরের জন্য তার ইকুইভ্যালেন্ট, একদম এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা বসে আমরা কি করতাম? এই ইম্পিডেন্স ডায়াগ্রামটা আঁকতাম। তারপর ইম্পিডেন্স ডায়াগ্রামটার কিছু কিছু অংশ সিম্পলিফাই করে আমরা কি করছিলাম? যে রেজিস্ট্যান্স বাদ দিয়ে দিয়েছিলাম, ক্যাপাসিট্যান্স বাদ দিয়ে দিয়েছিলাম, প্যারালালি যে অংশ থাকবে সেগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ শুধু ইন্ডাকটিভ লোড গুলো নিয়ে বা ইন্ডাকটিভ এলিমেন্ট গুলো নিয়ে এই ইম্পিডেন্স ডায়াগ্রামকে শর্টকাট করে যেই ডায়াগ্রামটা বলছিলাম এটাকে বলা হয় রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম।
রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম। সো রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম পড়ানোর সময় আমি একটা জিনিস বলছিলাম যে যেখানে আমার ক্যালকুলেশনে অ্যাকিউরেসি খুব বেশি লাগে সেইখানে হচ্ছে আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম ব্যবহার করি, আর যেখানে আমার অ্যাকিউরেসি একটু কম লাগে, লেস অ্যাকিউরেট, সেইখানে আমরা রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম ব্যবহার করি। এবং উদাহরণস্বরূপ আমি বলছিলাম যে আমাদের পাওয়ার ফ্লো স্টাডিতে অ্যাকিউরেসি বেশি লাগে, সো দ্যাটস ওয়াই ইম্পিডেন্স ডায়াগ্রামটা হয় পাওয়ার ফ্লো স্টাডিতে। আর ফল্ট অ্যানালাইসিসে সাধারণত আমাদের অ্যাকুরেসি একটু কম হইলেও চলে, জাস্ট আমরা একটু ধারণা নিতে পারলেই হয়ে যায়। সাপোজ কারেন্টের ভ্যালু যদি 1000 অ্যাম্পিয়ার হয় আর 1015 অ্যাম্পিয়ার হয়, ফল্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা আহামরি কোনো ঝামেলা না, আমি বুঝে গেছি যে অলরেডি আমার কারেন্ট 1000 এর উপরে চলে গেছে। সো এই ডিসিশন মেকিংটা ইম্পর্টেন্ট। সো 1000 হোক বা 1015 হোক বা 1020 হোক, ডাজন্ট ম্যাটার, মোটামুটি একটা লেভেলের ভ্যালু যদি নিয়ে আসতে পারি তাইলে আমার হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমরা রিঅ্যাক্টেন্স ভ্যালুটা এই ফল্ট অ্যানালাইসিসে ব্যবহার করব। হ্যাঁ, ফল্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে কি এই রিঅ্যাক্টেন্স ডায়াগ্রামটা আমরা খুব বেশি ব্যবহার করব, ঠিক আছে? সো এই কারণে আমরা এই জিনিসটা আলাদা করে শিখছি, এবং অবশ্যই একদম শুরুর দিকের ক্লাসগুলোতে এই বেসিক গুলো আমি বুঝাই আসছি। এখন আপনি আই গেস বুঝতেছেন যে আস্তে আস্তে কেন এই জিনিসগুলো পড়ায় আসছিলাম, অবশ্যই এই জিনিসগুলো এখন লাগবে। হ্যাঁ, আচ্ছা। সো সো একটু রিক্যাপ আমরা করে ফেললাম। এখন হচ্ছে আমরা কিছু রেগুলেশনস আমাদেরকে আসলে ফলো করতে হবে, যেই যেই রেগুলেশনস এর থ্রুতে আমরা অ্যানালাইসিসটা করলে আমাদের অ্যানালাইসিসটা খুব সহজ হবে, ঠিক আছে? সাধারণত আমরা যদি কোনো সিঙ্গেল লাইন ডায়াগ্রামও আঁকি, হ্যাঁ, যে আমরা একটা বেসিক সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যদি ড্র করি, তো দেখেন জিনিসটা দেখতে হয় এরকম, হচ্ছে এরকম। তারপর হচ্ছে থাকে একটা ট্রান্সফরমার, তারপরে থাকে হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন, তারপর আরেকটা বাস, তারপর হয়তো এরকম লোডে কানেক্টেড হয়। বাট আমি, আপনারা জানেন যে এই অ্যাকচুয়াল সিনারিওতে আসলে এটা এরকম না, জেনারেটরটা আসলে কি থাকে, 3 ফেজ থাকে। তো আমরা আমাদের রিপ্রেজেন্টেশনের সহজ হওয়ার জন্য কি করছি, একটা সিঙ্গেল লাইনে নিয়ে আসছি, এটাই তো আমাদের কাজ ছিল, তাই না? সো আমরা ঠিক ফল্ট কারেন্ট অ্যানালাইসিসের সময়ও সিঙ্গেল ফেজ নিয়ে কাজ করব। আবারও বলতেছি, আমরা কাজ করব সিঙ্গেল ফেজ নিয়ে, সিঙ্গেল ফেজ নিয়ে। সো অনেকের মনে হইতে পারে যে স্যার আপনি পড়াইতেছেন এল 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 ট্রিপল এল লাইন বা এল 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 জি ট্রিপল এল জি লাইন ফল্ট, কিন্তু লাইনটা একটা দিচ্ছেন। আবারও বলতেছি, যেহেতু আমার সিনারিও ব্যালেন্সড, সো একটা তার নিয়ে কাজ করলে আমি বাকি তারগুলোর অবস্থায় কি জেনে যাব, কারণ এগুলোর মান সেম, জাস্ট অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, আর আমার মানটাই দরকার, ঠিক আছে? অ্যাঙ্গেলটাও দরকার, বাট মান নিয়েই আসলে আমরা মোটামুটি ধারণা পেয়ে যাব কি লেভেলের ফল্ট হয়েছে, ঠিক আছে? সো আবার বলে নিচ্ছি, আমরা সিঙ্গেল ফেজ নিয়েই কাজ করব, বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3টা পার্ট আছে। আচ্ছা, এবং আবারও বলে নিতে চাই, যেহেতু 3টা তারেই একসাথে ফল্ট হয়েছে, সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে এই সিমেট্রিক্যাল ফল্টটা বেশি সেভিয়ার। হ্যাঁ, সো আমরা কাজ করব হচ্ছে সিঙ্গেল ফেজ নিয়ে কাজ করব, আবারও বলতেছি, এবং এই সিমেট্রিক্যাল ফল্টটা বেশি সেভিয়ার। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে সিমেট্রিক্যাল ফল্ট এবং অ্যাসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে কোনটা বেশি ডেঞ্জারাস এবং কেন, এটা এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। তো যাই হোক, সিমেট্রিক্যাল ফল্ট মোর ডেঞ্জারাস দেন অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, সংক্ষেপে লিখলাম এএফ, ঠিক আছে? তো কেন বেশি ডেঞ্জারাস, খেয়াল করে দেখেন, অ্যাসিমেট্রিক্যাল ফল্টে 3টা লাইন কিন্তু ইনভলভ না। এই যে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট আছে, এখানে কিন্তু লাইন কিন্তু 3টা না, এইখানে 3টা লাইন, অর্থাৎ 3টা লাইনই পাওয়ার ড্র করতেছে। তার মানে হিউজ অ্যামাউন্টের ফল্ট কারেন্ট ড্র হওয়ার চান্সেস থাকে এই সিনারিওটাতে। সো দ্যাটস ওয়াই সিমেট্রিক্যাল ফল্টটা কি একটু বেশি ডেঞ্জারাস। সো এই সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হয়, এবং অ্যাজাম্পশন আবারও বলতেছি, আমরা কিন্তু একদম ফিল্ডের ফল্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে যেই ধরনের জিনিসগুলো মাথায় রাখা হয়, ওইটার চাইতে একটু আইডিয়াল কেস নিয়ে আসতেছি। অর্থাৎ অনেক কিছুই আমরা কি করব, সিম্পলিফাই করব, এটা আপনারা অলরেডি জানেন, একদম ছোটবেলা থেকে এই কাজটা আমরা করে আসি। প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেক ধরনের ভ্যারিয়েবলস অ্যাড থাকে, অনেক ধরনের কমপ্লেক্সিটি থাকে, যেগুলো অ্যানালাইসিসকে কি করে দেয়, টাফ করে দেয়। তো শুরুতে যখন কোনো জিনিস আমরা শিখি, আমরা অ্যানালাইসিসটা সহজে বোঝার জন্য, যেন টাফ জিনিসটা পরে বুঝতে সহজ হয়, এই কারণে সহজ জিনিসটা আগে শিখি। তো দ্যাটস ওয়াই সেভাবেই সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস করার জন্য
আমরা হচ্ছে কিছু অ্যাজাম্পশন ধরে নিই, অ্যাজাম্পশন, ঠিক আছে, যেগুলো আমাদের কাজটাকে সহজ করবে। সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস, আবারও বলতেছি এসএফএ, সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস। ফার্স্ট অ্যাজাম্পশন কি? ফার্স্ট অ্যাজাম্পশন কি? ফার্স্ট অ্যাজাম্পশন আমাকে বলতেছে যে যখন কোন সিস্টেমে ফল্ট হবে, আবারও বলতেছি, যখন কোন সিস্টেমে হবে ফল্ট, তখন আমরা ধরে নিব যে ফল্ট হওয়ার আগ মুহূর্তে একদম আগে আগে সিস্টেমে কোনো লোড কানেক্টেড ছিল না, অর্থাৎ নো লোড কন্ডিশনটা বিবেচনায় আনবো। নো লোড কন্ডিশনটা বিবেচনায় আনবো। কেন নো লোড কন্ডিশনটা বিবেচনায় আনবো? কারণ আসলে ফল্ট হইলে যেই অ্যামাউন্টের কারেন্ট ড্র হয়, লোডের কারেন্ট ড্র করা সেই তুলনায় খুবই নগণ্য। সাপোজ আপনার সিস্টেমে কোন একটা লোড কারেন্ট ড্র করতেছে 200 অ্যাম্পিয়ার, কিন্তু আপনি দেখলেন ফল্ট হওয়ার পর আপনার কারেন্টের মান অনেক বেশি বেড়ে গেছে, যেটা এই 200 অ্যাম্পিয়ারের তুলনায় অনেক বেশি। সো দ্যাটস ওয়াই মোটামুটি নো লোড কন্ডিশন শুরু ধরে যদিও আমি কাজ করি, দেখা যায় আসলে আমার সিনারিও হয় না। সো যেহেতু নো লোড কন্ডিশন আমরা ধরছি, সো লোড কারেন্ট, আমরা ইনিশিয়াল কারেন্ট বা লোড কারেন্টটা কি ধরে নিব? জিরো ধরে নিব, যেহেতু নো লোড সিনারিও ধরছি। এটার এটার বেসিস কি? আবারও বলতেছি, এটার বেসিস হচ্ছে ফল্ট কারেন্ট এত বেশি হয় যেটার তুলনায় লোড কারেন্ট একদম নগণ্য হয়। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা জিরো ধরে নিতে পারি, ঠিক আছে। সো এইটা এইটা হচ্ছে আমার এই নোটটাতে বলা আছে, we will assume that at the time of fault system was operating at no load, ঠিক আছে, অর্থাৎ ফল্ট হওয়ার সময় বা আগ মুহূর্তে সিস্টেমটা নো লোড অপারেশনে চলতেছিল। ইট মিনস there is no pre-fault load, ঠিক আছে, প্রিফল্ট কারেন্ট, অর্থাৎ ফল্টের পূর্বে কোনো কারেন্ট আসলে ছিল না, অর্থাৎ লোড কারেন্ট কি ছিল? জিরো ছিল, ঠিক আছে। সো এই অ্যাজাম্পশনটা আমরা ফিল আপ করতেছি, এখানেও একটা অ্যাজাম্পশন ধরে নিছি। এখন আপনি বলতে পারেন যে স্যার প্র্যাকটিক্যালি তো ফল্ট হওয়ার সময় সিস্টেম কানেক্টেড থাকে, তার মানে লোড কানেক্টেড থাকে। আবারও বলতেছি, অ্যাকিউরেসি কিছুটা কমে যাবে, বাট ওভারঅল সিনারিওতে মোটামুটি আমরা ধারণা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবং প্রিফল্ট ইএমএফ, অর্থাৎ প্রতিটা জেনারেটরে, আমার যতগুলো জেনারেটর আছে, all generators pre-fault ভোল্টেজ বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা আমরা ধরে নিব 1 পার ইউনিট, 10 ডিগ্রি পার ইউনিট, ঠিক আছে। অর্থাৎ ফল্ট হওয়ার পূর্বে আমি ধরে নিলাম যে প্রতিটা, এবং ধরে নিব আইডিয়ালি যে প্রতিটা জেনারেটরের ভোল্টেজ ছিল 1 এবং 0 ডিগ্রি। কেন ধরতে পারছি? কারণ দেখেন আপনি তো লোডের কন্ডিশনটা হচ্ছে বিবেচনা আনেন নাই। সো দ্যাটস ওয়াই আমরা ধরে নিতে পারি যে প্রতিটা জেনারেটরের ভোল্টেজ আমার 10 ডিগ্রি এটাতে আছে, এই অ্যাজাম্পশনটা ধরে নিব। আচ্ছা, এরপর যে অ্যাজাম্পশনটা ধরবো সেটা হচ্ছে স্বাভাবিকভাবে যত ধরনের রেজিস্ট্যান্স আছে আমার ডায়াগ্রামে, যত ধরনের প্যারালাল ব্রাঞ্চ আছে এবং যত ধরনের ক্যাপাসিটেন্স আছে, সবগুলো আমরা বাদ দিয়ে দিব, শুধুমাত্র ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ লোড আমরা হচ্ছে কনসিডার করব। মানে সোজা কথায় ওই যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকবো, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম এইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, সো তো আমরা বুঝে নিলাম যে এই সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসের জন্য আমাদের এই ধরনের কনসিডারেশনটা মাথায় রাখতে হবে, এই তিনটা কনসিডারেশন মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে আমরা একটা প্রবলেম চলেন হচ্ছে সলভ করার চেষ্টা করি। প্রবলেম ইন এ সেন্স, মানে আমরা প্রবলেম সলভ করতে করতে আসলে দেখব যে কিভাবে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসটা আসলে করতে হয়। হ্যাঁ, আচ্ছা, সো আমরা একটা সিস্টেম ড্র করতেছি। আচ্ছা, আমি সিস্টেমটা হচ্ছে এখান থেকে দেখাই, কাট করে এখান থেকে নিয়ে আসা যাবে কিনা।
আচ্ছা, সো এখানে চলে আসছে। সো আমরা একটা সিনারিও হচ্ছে এখানে দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, সো আমাকে বলতেছে এরকম একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেয়া আছে একটা পাওয়ার সিস্টেমে। এরকম একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেয়া আছে পাওয়ার সিস্টেমে, যেটা কিনা যেটাতে কিনা দুইটা জেনারেটর কানেক্টেড আছে, ঠিক আছে, পাস 1 এবং 2 তে, এবং এদের করেসপন্ডিং ইউনিট ট্রান্সফরমার কানেক্টেড আছে প্রত্যেকটা জেনারেটরের সাথে, যেই দুইটা ট্রান্সফরমার কিনা একটা বাসে কানেক্টেড হয়েছে, এবং বাসে কানেক্টেড হওয়ার পর দুইটা ট্রান্সমিশন লাইন দিয়ে তারা আরেকটা বাসে কানেক্টেড হয়েছে। এবং লাইনের ব্যাপারে আমার বলে দেয়া আছে যে লাইনের প্রতি কিলোমিটারে পার ফেজে রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.2, ঠিক আছে, এবং লাইনের লেন্থ হচ্ছে 200 কিলোমিটার। 200 কিলোমিটার দূরে ট্রান্সমিশন লাইনে একটা ফল্ট হয়েছে, এবং ফল্টের টাইপটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, ঠিক আছে, এবং এটা গ্রাউন্ডের সাথে লেগে গেছে, অর্থাৎ তার তিনটা ছিঁড়েই কি হয়ে গেছে, আমার মাটিতে পড়ে গেছে। তার মানে এইখানে বোঝা দরকার আছে এই ট্রান্সমিশন লাইনে তিনটা তার আছে, এই ট্রান্সমিশন লাইনেও কি তিনটা তার আছে। তো এমন ভাবে পড়ছে যে এই তিনটা, এই জায়গার তিনটা এবং এই জায়গার তিনটা, টোটাল 6টা তার ছিঁড়ে কি হয়ে গেছে, মাটিতে লেগে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সিনারিও। তো এই ফলটা আমাদের হয়েছে। তো আমাকে এখন বলতেছে যে ফল্ট কারেন্ট বের করার জন্য বা ফল্ট লেভেল বের করার জন্য, ঠিক আছে। এইটা আমি কিভাবে করব, যে এইখানে যে ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার ফলে এই কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, টোটাল কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এইটা আমার কাছে জানতে চাইছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার একটা প্রবলেম। এই ধরনের প্রবলেম কিভাবে আমরা সলভ করতে পারবো, এই জন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে, বা কিছু মেথোডোলজি বা কিছু রুলস এর আন্ডারে যদি আমরা সামনে আগাইতে থাকি, আমাদের ফল্ট অ্যানালাইসিস কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো সেই রুলগুলো নিয়ে এখন হচ্ছে একটু আলোচনা করব, যে স্টেপস কতগুলো ইনভলভ থাকে। হ্যাঁ, সো চলেন আমরা হচ্ছে দেখি স্টেপস involved in three-phase symmetrical fault analysis, ঠিক আছে। থ্রি ফেজ সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস এর জন্য স্টেপ বাই স্টেপ কোন লাইনগুলো হচ্ছে ফলো করতে হয়। সো স্বাভাবিকভাবে আমরা যে প্রবলেমটা দেখছি ওই প্রবলেমে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেয়া আছে, কিন্তু কখনো কখনো ডায়াগ্রাম দেয়া থাকে না, জাস্ট বর্ণনা দেয়া থাকে যে দুইটা জেনারেটর আছে, যে দুইটা জেনারেটর প্রত্যেকটা দুইটা ট্রান্সফরমারের সাথে কানেক্টেড, আবার ওই দুইটা ট্রান্সফরমার একটা বাসের সাথে কানেক্টেড হয়েছে, এবং ওই বাস থেকে দুইটা লাইন, যেই লাইনের এই 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 বৈশিষ্ট্য, তারা এতটুকু গেছে এবং 200 কিলোমিটার দূরে ফল্ট হয়েছে, থ্রি ফেজ ফল্ট হয়েছে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে। সো এই বর্ণনা থেকে আমার যেভাবেই দেয়া থাকুক না কেন, সর্বপ্রথম আমার কাজ থাকবে হচ্ছে সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করা। ড্র সিঙ্গেল লাইন diagram of the system, ঠিক আছে। এখন এই জায়গাটাতে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যে আঁকতেন, খেয়াল করে দেখেন আমরা আগে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কিভাবে আঁকতাম, যে শুধুমাত্র একটা বাস দিতাম, জাস্ট তারগুলো ড্র করে দিতাম, তাই না। কিন্তু এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা স্পেশাল। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে অবশ্যই আপনার জেনারেটর, ট্রান্সফরমার এবং যেই ধরনের ইকুইপমেন্ট, ট্রান্সমিশন লাইন বা যাই থাকুক না কেন, লোডগুলো ভালোভাবে প্রপারলি রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এভাবে র্যান্ডম আঁকা যাবে না, অর্থাৎ জেনারেটর কানেক্টেড থাকলে জেনারেটর দিতে হবে, ট্রান্সফরমার থাকলে কি দিতে হবে, ট্রান্সফরমার দিতে হবে। সো প্রপারলি রিপ্রেজেন্টেড সিঙ্গেল লাইন ডায়াগ্রাম প্রথমে আমাকে ড্র করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দুই নাম্বারটা হচ্ছে প্রথমে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করলাম,
এখন যে কোনো একটা বেস আমি অ্যাজিউম করে নিব, আর যদি সিস্টেমের বেস বলা থাকে তাহলে ওই বেস ধরে, অর্থাৎ প্রপার বেস ভ্যালু, এইটার বেসিসে সবকিছুর পার ইউনিট ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট পার ইউনিট ভ্যালু ফর each and every element। এবং কেন এটা বলতেছি, আপনি দেখবেন এই ধরনের প্রবলেম গুলাতে বেশিরভাগ ভ্যালু দেওয়া থাকে পার্সেন্টেজে, যেটা আমাকে আবার ডিফারেন্ট ডিফারেন্ট কি বলে বেস ভ্যালুর এগেইনস্টে দেওয়া থাকে। সো দ্যাটস ওয়াই ডিফারেন্ট ডিফারেন্ট বেস ভ্যালু থাকুক, আমি ওইটার মধ্যে থেকেই যে কোনো একটা বেস ভ্যালু পুরো সিস্টেমের জন্য চুজ করে ওইটার করসপন্ডিং সবগুলা পার ইউনিট ভ্যালু কি করবো, আমি বের করবো। সো আমার সেকেন্ড স্টেপটা থাকবে যে যাই থাকুক না কেন আমি একটা প্রপার অ্যাজিউম করব বেস ভ্যালু, এবং ওইটার এগেইনস্টে পুরো সিস্টেমের পার ইউনিট ভ্যালুটা কি করে ফেলবো, ক্যালকুলেট করে ফেলবো। এবং দেন আমি হচ্ছে ওই পার ইউনিট ভ্যালুর বেসিসে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করব। ড্রয়িং on the basis of new per unit values। ঠিক আছে, সো নিউ পার ইউনিট ভ্যালুস এর বেসিসে আমি হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করব। তো কি বললাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তারপর এখান থেকে বুঝলাম যে কোন কোনটার পার ইউনিট ভ্যালু বের করতে হবে, সবগুলো বের করে ফেললাম। সবগুলো বের করে ফেলার পর ওই পার ইউনিট ভ্যালুর রিঅ্যাকট্যান্সটা, ওই পার ইউনিট ভ্যালুর এগেইনস্টে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা কি করব, ড্র করব। তারপর এই যে পার ইউনিট ভ্যালুর যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করে ফেললাম, এখন আমি এটা বেসিক্যালি কি পাইছি, একটা সার্কিট পাইছি। অর্থাৎ রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কি, এটা একটা সার্কিট ডায়াগ্রাম। তো যেখানে সাপোজ একটা জেনারেটর থাকে, তারপর হচ্ছে একটা ট্রান্সফরমার থাকে, ট্রান্সমিশন লাইন থাকে, তারপর হচ্ছে একটা লোড কানেক্টর থাকে যেটা গ্রাউন্ডেড থাকে। তার মানে আলটিমেটলি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কি, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম। সো এই যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আমি পেলাম, এইটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স আমাকে বের করতে হবে। ক্যালকুলেট the X equivalent from reactance diagram। অর্থাৎ খেয়াল করে দেখেন, এইখানে আছে x1, এইখানে আছে x2, এইখানে আছে x3। তো যেহেতু তিনটা সিরিজে আছে, সো আমার x ইকুইভ্যালেন্ট কি হবে, তিনটা যোগফল। ঠিক আছে, সো যেভাবেই থাকুক, আমি জাস্ট একটা উদাহরণ দেখাইলাম, যেভাবেই থাকুক প্যারালাল সিরিজ যেভাবে থাকুক না কেন, আমাকে আলটিমেটলি কি করে ফেলতে হবে, তার ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা কি বলে রিঅ্যাকট্যান্সটা বের করে ফেলতে হবে। সো ইকুইভ্যালেন্ট আমি যখন সার্কিট রিঅ্যাকট্যান্সটা বের করে ফেলবো, তখন আপনি দেখবেন যে আমার সার্কিটের চেহারাটা আফটার ইকুইভ্যালেন্ট, সরি ইকুয়েশন হয়ে গেছে, আফটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, আপনি দেখবেন সার্কিটটা আছে একটা ভোল্টেজ সোর্স, এটার সাথে আছে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, যার প্রান্তে কি হয়েছে, ফল্ট হয়েছে। দ্যাট মিন্স ফল্টের দাগটা অনেক সময় সোজাভাবে দেখায় না, অনেক জায়গায়, অনেক জায়গায় দেখবেন হচ্ছে এরকম এরকম ভাবে হচ্ছে দেখায়, মানে বেসিক্যালি হচ্ছে গ্রাউন্ড হয়ে গেছে। তার মানে যদি এভাবেও দেখায় আর যদি এইভাবেও কেউ দেখায়, এটা আসলে সেম জিনিস। ঠিক আছে, তার মানে এই জায়গায় কি হয়েছে, ফল্ট হয়েছে। এভাবে অনেক সময় দেখা যায় ফল্ট হয়েছে, ফল্ট হয়েছে, তার মানে ফল্ট কারেন্টটা কি এদিক দিয়ে যাবে, আইএফ, এদিকে আছে জে এক্স ইকুইভ্যালেন্ট, আর এটা কি আমার ইলেকট্রোমোটিভ ফোর্স বা জেনারেটরের ভোল্টেজ সোর্সের ফোর্স, মানে ভ্যালু। এখন আপনি আমাকে বলেন, যদি আমি সামহাও পুরো জিনিসটাকে এরকম একটা ছোট্ট সার্কিটে কনভার্ট করে নিয়ে আসতে পারি, আমার কি জানা দরকার, আমার জানা দরকার ফল্ট কারেন্ট। সো ফল্ট কারেন্টের জন্য আমার ফর্মুলাটা কি হবে, একদম ইজি হয়ে গেল না, আইএফ ফল্ট কারেন্ট ইজ ইকুয়াল টু হবে আমার এই যে ভোল্টেজ ভ্যালু ডিভাইডেড বাই কি, যেই রিঅ্যাকট্যান্সটা আছে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, এটাই হবে কি আমার ফল্ট কারেন্ট। সিম্পলি এভাবে আমি বের করে ফেলবো।
সো দ্যাটস ওয়াই আগে এই আমার টাস্ক হচ্ছে এই পর্যন্ত পৌঁছানো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিট পর্যন্ত পৌঁছানোই হচ্ছে আমার মেইন টাস্ক। তারপর জাস্ট বেসিক সার্কিটরি আমার ফল্ট কারেন্ট কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এই যে এখানে ফল্ট কারেন্ট বের হইছে, এটা কিন্তু পার ইউনিটে বের হইছে। তো যদি আমি অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট বের করতে চাই, অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট বের করতে চাই, তাহলে আমি কি করতে হবে, এই যে ফল্ট কারেন্ট আমি বের করছি এইটাকে আমার কারেন্টের বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, কারেন্টের বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। এখন আপনারা জানেন যে আমরা কারেন্টের বেস ভ্যালু কিভাবে বের করছিলাম, আমরা কারেন্টের বেস ভ্যালু বের করছিলাম যে এই এস বেস ইজ ইকুয়াল টু আমার কি ছিল, পার ফেজে হিসাব করলে 3 পি আই পি, অর্থাৎ এগুলোর বেস ভ্যালু। অর্থাৎ আমি যদি সোজা করে জিনিসটা লিখি, যে আমি যে আই বেস বের করছিলাম সেটা ছিল এস বেস ডিভাইডেড বাই, যদি লাইন টু লাইন ভোল্টেজ থাকে তাহলে √3 পি লাইন টু লাইন বেস, লাইন টু লাইনের বেস। আর যদি আমার সিনারিওটা কি থাকে, পার ফেজের ভোল্টেজ থাকে, তাহলে আমার জাস্ট এস বেস, এটা কি হয় 3 ইনটু পার ফেজের বেস। এভাবে হচ্ছে আমরা কি করছিলাম, বেস কারেন্ট বের করছিলাম। সো এই জিনিসটাই যদি এখানে বসাই দিই, কারণ সিস্টেম আমার এস এর ভ্যালু দেওয়া থাকে আর ভোল্টেজের ভ্যালু দেওয়া থাকে, তো আমি ধরে নিলাম আমার হচ্ছে লাইন কারেন্টের সাধারণত লাইন ভোল্টেজের ভ্যালু বেশি দেওয়া থাকে। সো যদি আমি ধরে নিই যে আমার সিস্টেমটা এই প্রথমটার মতো আছে, তাহলে জাস্ট আমি যদি ভ্যালুটা রিপ্লেস করে দেই, আইএফ অ্যাকচুয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ফল্ট কারেন্ট পার ইউনিটে ইনটু আই বেস, আই বেসের ভ্যালু কত, এস বেস ডিভাইডেড বাই √3 লাইন ভোল্টেজের বেস। সো আলটিমেটলি এইটা করে ফেলতে পারলেই আমার কাজ হয়ে যাবে। সো সাধারণত যদি আমাকে বলে যে ফল্ট কারেন্ট বের করো, তাহলে অ্যাকচুয়াল কারেন্টটা বের করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, অ্যাকচুয়াল কারেন্টটা বের করে দেওয়াই বুদ্ধিমানের কাজ, যদি হাতে প্রপার ডাটা থাকে। পরীক্ষার প্রশ্নে সাধারণত বলেই দিবে যে ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট। ঠিক আছে, অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট, তখন আসলে আর কি বলে এক্সকিউজের সুযোগই নাই, আপনাকে এই অ্যাকচুয়ালটাই বের করতে হবে, তার মানে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে এইটার পরে। আচ্ছা, এখন কখনো কখনো আরেকটা টার্ম ইউজ করে, সেইটা আপনার টার্মটা বলা হচ্ছে ফল্ট এমভিএ, যে ক্যালকুলেট ফল্ট এমভিএ। ফল্ট এমভিএ কত, অথবা বলে ফল্ট লেভেল কত, ফল্ট লেভেল কত, আবার বলে যে শর্ট সার্কিট এমভিএ কত, শর্ট সার্কিট এমভিএ কত। মনে রাখবেন এই তিনটা কথার মানে সেম, এই তিনটা কথার মানে কি সেম, অর্থাৎ সে জানতে চাচ্ছে যে জায়গায় ফল্ট হয়েছে ওই জায়গায় অ্যাপারেন্ট পাওয়ার কতটুকু যাচ্ছে। সো একদম সোজা হিসাব, ফল্ট এমভিএ, এমভিএ কিসের একক আপনারা জানেন, যে ফল্ট এমভিএ যদি বের করতে হয়, ফল্ট এমভিএ এইটার ফর্মুলা হচ্ছে ভোল্টেজ এট ফল্ট পয়েন্ট প্রি ফল্ট, অর্থাৎ ফল্ট হওয়ার পূর্বে যে জায়গায় ফল্ট হয়েছে ওই জায়গায় ভোল্টেজ কত ছিল, অর্থাৎ এই যে এই যে এই যে এই পয়েন্টটাতে ভোল্টেজ হয়েছে না, তো এই জায়গাতেই ফল্ট হওয়ার আগে ভোল্টেজ কত ছিল, ঠিক আছে, ইনটু হচ্ছে আমার ফল্ট কারেন্ট কত। সো নরমালি এইটা ব্যবহার করলেই আমাদের হয়ে যায়। নরমাল সিনারিওতে কি থাকে, যদি একদম সিমেট্রিক্যাল ফল্ট থাকে, দেখেন যদি আপনার সার্কিটটা ফল্ট না হয়, আমরা কি ধরে নিয়েছিলাম, ফল্ট হওয়ার আগে এইখানে কোনো লোড থাকবে না, তার মানে এটা কি থাকবে, ওপেন থাকবে। সো ওপেন থাকলে দেখবেন এই ভোল্টেজটাই কি এখানে চলে আসতেছে, তার মানে আমার প্রি ফল্ট ভোল্টেজ আসলে কি, আপনি দেখতে পাবেন এই জেনারেটরের ইএমএফটাই পার ইউনিট এককে, অবশ্যই পার ইউনিট এককে থাকবে, আর এখানে হচ্ছে ফল্ট কারেন্টের পার ইউনিট এককে থাকবে। তো এই দুটো মাল্টিপ্লাই করলেই আমরা হচ্ছে ফল্ট লেভেল অথবা শর্ট সার্কিট এমভিএ বা ফল্ট এমভিএ যেটাই বলেন না কেন সেটা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা। সো এখন এইটা তো একদম সিম্পল কেস, যে লাইনটা ডিরেক্টলি মাটিতে লেগে গেছে, তিনটা লাইনে ডিরেক্টলি কি হয়ে গেছে, মাটিতে লেগে গেছে, অর্থাৎ সলিড গ্রাউন্ড হয়ে গেছে। কখনো কখনো এরকম হইতে পারে যে তারটা আমার পড়ছে ঠিকই, বাট পড়ছে এমন একটা জিনিসের উপর ওইটা কন্ডাক্টিভ এবং ওইটা মাটির সাথে লেগে আছে। অর্থাৎ সাপোজ হইতে পারে যে তার তিনটা ছিঁড়া,
ধরলাম একটা লোহার দণ্ডের উপর পড়ছে, মানে একটা লোহার খাম্বার উপর পড়ছে, লোহার খাম্বাটা আবার মাটির সাথে কানেক্টেড, এই ক্ষেত্রেও কিন্তু কি হয়ে গেছে, গ্রাউন্ডেড হয়ে গেছে, কিন্তু ডিরেক্টলি গ্রাউন্ডেড হয় না, ডিরেক্টলি হয় না। তো এই ক্ষেত্রে কি হইতেছে, এইখানে দেখেন এইখানে যেই মেটালটা আছে এইটারও কিন্তু কি একটা ইম্পিডেন্স আছে, এইটারও কি আছে, একটা ইম্পিডেন্স আছে। সো দ্যাটস ওয়াই এই ইম্পিডেন্সটা তখন আমার বিবেচনায় আনতে হবে। তখন আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটার চেহারা আসলে হয়ে যাবে জেনারেটর। আচ্ছা, লাল কালি অ্যাভয়েড করি, অনেকের দেখতে অসুবিধা হয়। তখন আসলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটার চেহারাটা হবে, এটা হচ্ছে জেনারেটর, এটা আমার এক্স ইকুইভ্যালেন্ট, গ্রাউন্ডেড কানেক্টেড। আগে এইটা সরাসরি গ্রাউন্ডেড ছিল, এখন এটা সরাসরি যাবে না। এখন এইটা এইভাবে যাবে, ফল্ট ইম্পিডেন্স, এটা কি ফল্ট ইম্পিডেন্স। সো প্রশ্নে বলে দিবে যে এটা ফল্ট ইম্পিডেন্সের থ্রুতে যাইতেছে নাকি ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে। সো এখন তখন আমার ফল্ট কারেন্ট বের করার জন্য বেশি কিছু না, জাস্ট এটা কি করে দিতে, অ্যাড করে দিতে হবে। একদম সিম্পল ফর্মুলা আগের মতোই। ফল্ট কারেন্ট পাওয়ার জন্য আপনি এখন কি করবেন, জাস্ট এই যে ভোল্টেজ আছে ই, এই ই ভোল্টেজ ডিভাইডেড বাই কি হবে, এখন জাস্ট এই দুইটা তো সিরিজ আছে, এইটা আর এটা সিরিজ আছে, তো দ্যাটস ওয়াই দুটো যোগ করে দিবেন, তারপর যে ভ্যালু বেরোবে তারপর জাস্ট সিম্পলি আগের প্রসেস। আচ্ছা, সো এতক্ষণ যা বলা হলো এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা, নাইলে এখন আমরা মোটামুটি প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত। এই আপনারা কি ক্লাসে আছেন নাকি ঘুমাইতেছেন? জি স্যার আছি। জি স্যার আছি। জি স্যার, আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আবারও বলতেছি, আজকের বেসিক ক্লাসটা না বুঝলে কিন্তু আপনি পরবর্তীতে ক্লাসে ফল্ট লেভেল বুঝবেন না, ঠিক আছে, ফল্ট লেভেল বুঝবেন, সো আপনাদের ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়ে গেল, এ সেকশনের সিআর আছেন এখানে, সাকিব আছেন? এ সেকশনের সিআর সাকিব আছেন? এই আমি তো অ্যাটেন্ডেন্স আপনাদেরকে দিতে বলি নাই, এখন আপনারা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন কেন মেসেজে? আমি অ্যাটেন্ডেন্স দিতে বলি না, যারা যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন এটা লাভ হবে না। আমি কোন টাইম, আমি টাইম টাইম দেখে অ্যাটেন্ডেন্স নিব, যখন আমি অ্যাটেন্ডেন্স দিতে বলবো স্যার তখন অ্যাটেন্ডেন্স এদিকে দিবেন। হুটহাট করে কারেন্ট চলে যায়, সবাই একটু দিয়ে দিলে ভালো হইতো অ্যাটেন্ডেন্সটা স্যার। না না, এখন অ্যাটেন্ডেন্স আমি নিব না, ঠিক আছে, আমি যখন বলবো তখন দিবেন। মানে মোবাইল মোবাইল ডাটা চালাইতে তো আপনার মানে মোবাইলে ক্লাস করলে তো আসলে ডাটা লাগা, কি বলে, কারেন্ট লাগার কথা না আই গেস, যদি না আপনি ওয়াইফাই ইউজ করেন। আচ্ছা যাই হোক, সো এ সেকশনের সিআর নাই? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এ সেকশনের কেউ যদি থাকে আমাকে হচ্ছে সিআর কে হচ্ছে বলবেন আমাকে যেন হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক দেয়, ঠিক আছে, তার সাথে কথা আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে। সো আমরা এতটুকু পর্যন্ত আসছিলাম, সো কারো বুঝতে কোনো সমস্যা নেই, এখন আমরা মোটামুটি আমাদের এই প্রবলেমটা বোঝার জন্য উপযুক্ত হয়ে গেছি। হ্যাঁ, চলেন আবার এই প্রবলেমটা আমরা কপি করে নিয়ে যাই। না, কপি করে এখানে নিয়ে আসি। সো চলেন আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করি। সো আমাদের প্রথম স্টেপটা কি ছিল, যদি আমরা একটু রিক্যাপ করতে চাই, আমাদের প্রথম স্টেপটা ছিল যে ড্র দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এই যে প্রথমটা, ড্র দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এই যে এটা, তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকতে হবে এবং প্রতিটা এলিমেন্ট কি করতে হবে, ইনক্লুড করতে হবে। সো আমি দেখি এখানে কিন্তু অলরেডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এসএলডি টা আঁকা আছে। সো আমার কাজ প্রথম স্টেপটা হয়ে গেছে। জেনারেটরের এমভিএ দেওয়া আছে, ভোল্টেজ লেভেল দেওয়া আছে, এবং এইটার বেসিসে তার কি দেওয়া আছে, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে। আপনারা জানেন পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স কে কি 100 দিয়ে ভাগ করলে কি এটা পার ইউনিটে চলে যায়। সো এই 100 এমভিএ 11 এমভিএ এর বেজে এই জেনারেটর 1 এর রিঅ্যাকট্যান্সটা হচ্ছে পার ইউনিটে 100 দিয়ে ভাগ করলে 0.15 পার ইউনিট, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনের জন্য দেখালাম। জেনারেটর 2 এর জন্য ডাটা দেওয়া আছে,
ট্রান্সফরমার 1 এটার জন্য ডাটা দেওয়া আছে, তার এমভিএ কত, ভোল্টেজ লেভেল কত, এই সাইডটা 11 কেভি আর এটা 132 কেভি। ট্রান্সফরমার 2 এর জন্য সেম, এটা 11 কেভি, এইটা 32 কেভি, তার মানে এটা স্টেপ আপ ট্রান্সফরমার। আর ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে পার কিলোমিটারে আমার হচ্ছে রিঅ্যাকট্যান্সটা, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই ডাটাগুলো আমার দেওয়া আছে। আমাকে প্রশ্নটা কি করেছে যে ফাইন্ড, প্রথম বলছে ফল্ট কারেন্ট, তারপর বলছে শর্ট সার্কিট এমভিএ, তারপর বলছে কারেন্ট সাপ্লাইড বাই জেনারেটর 1 এবং জেনারেটর 2। সো আগে প্রথমে আমাদের ফল্ট কারেন্টটা বের করতে হবে, ঠিক আছে। সো আমাদের প্রথম যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকার কথা ওটা অলরেডি আঁকা আছে, তার মানে আমাদের আর কিছু করতে হবে না। আমরা সেকেন্ড কন্ডিশনটাতে যাই। সেকেন্ড কন্ডিশনটাতে হচ্ছে ফর ইচ এলিমেন্ট পার ইউনিট সিস্টেমটা আমার কি করতে হবে, ঠিক করতে হবে। অর্থাৎ এইখানে দেখেন এই যে পার্সেন্টেজের ভ্যালু গুলো দেওয়া আছে, এটাই তো 100 দিয়ে ভাগ দিলে পার ইউনিটে যাবে, কিন্তু এইটার ভ্যালু দেওয়া এই জেনারেটরের বেসিসে, এই জেনারেটর 1 এর ভ্যালুটা দেওয়া এই জেনারেটর 1 এর বেস ভ্যালুতে, ট্রান্সফরমারেরটা দেওয়া ট্রান্সফরমারের বেস ভ্যালুতে। কিন্তু আমার সবগুলোকে একটা কি নিয়ে আসতে হবে, একটা কমন বেজে নিয়ে আসতে হবে। সো দ্যাটস ওয়াই আমাকে কমন বেজে সবগুলোর কি করতে হবে, পার ইউনিট ভ্যালুটা বের করতে হবে। সো আমরা প্রথম কাজ এইটা করব এখন। সো কনভার্টিং all elements values in per unit on the same base. So আমরা ধরে নিলাম 100 MVA হবে আমাদের S base আর 11 KB হবে আমাদের V base, ঠিক আছে। এটা হচ্ছে S base আর এটা ধরলাম হচ্ছে আমাদের V base, ঠিক আছে, পুরো সিস্টেমের জন্য। তাহলে এখন এই হিসাবে আমাদের জেনারেটর 1, জেনারেটর যে প্রথম জেনারেটরটা আছে তার পার ইউনিট রিঅ্যাকট্যান্সটা কি হবে, দেখেন 111, এটা প্রথম জেনারেটরের কি বেস। সো দ্যাটস ওয়াই এইটার পার ইউনিটটা চেঞ্জ হবে না, এটার পার ইউনিটটা সেমই থাকবে, যেহেতু এইটার বেসটাকেই পুরো সিস্টেমের বেস ধরছি। সো এইটা আসতেছে 15%, হুইচ ইজ 0.15 পার ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এখন জেনারেটর 2 যেটার জন্য ধরলাম x2, এইটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এখন এইটার বেস কিন্তু আগে ছিল 15, 50, 11, এখন হয়ে গেছে কি 111। সো দ্যাটস ওয়াই আমরা x2 নিউ, এইটার জন্য ফর্মুলা কি জানি, x2 ওল্ড ইনটু s ওল্ড ডিভাইডেড বাই, সরি উল্টা হয়ে গেছে, s নিউ ডিভাইডেড বাই s ওল্ড ইনটু v ওল্ড ডিভাইডেড বাই v নিউ, এইটা স্কয়ার। সো এই ফর্মুলা অলরেডি আপনারা পড়ে আসছেন। সো s ওল্ড কত ছিল আগে তার বেসে, আগে তার বেজে ছিল হচ্ছে 10%, মানে 0.1 পার ইউনিট, 0.1 পার ইউনিট ইনটু এস নিউ আমার কত হয়েছে, এস নিউ হয়েছে 100, এস ওল্ড কত ছিল, এস ওল্ড ছিল আগে 50 ইনটু ভি ওল্ড ছিল আগে 11, সরি এইটা ছিল 11 আর নিউ হয়েছে কি 11, তার মানে 11/11 স্কয়ার করব। আলটিমেটলি কত আসতেছে, এটাকে করলে 2 আর এটাতে করলে 1, সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.2 পার ইউনিট, তার মানে x2 এর নতুন ভ্যালু আসতেছে হচ্ছে 0.2 পার ইউনিট। আচ্ছা, তো সিমিলারলি ট্রান্সফরমারের ক্ষেত্রে এখন বের করি। ট্রান্সফরমারের ক্ষেত্রে T1, ট্রান্সফরমার আছে লাল কালিতে দেখতে অসুবিধা হয়, ট্রান্সফরমারের ক্ষেত্রে T1টা বের করতেছি। সিমিলারলি তার ইম্পিডেন্স দেওয়া আছে হচ্ছে 10%, বেজ আগে ছিল 100 এবং লো সাইডের ভোল্টেজ ছিল 11 কেভি, হাই সাইডের ভোল্টেজ, আচ্ছা আবারও বলতেছি খেয়াল করে দেখি, এই যে এখানে যে ট্রান্সফরমার আছে আমরা পুরো সিস্টেমের বেস এমভিএ ধরছি 100, এটা সব জায়গায় ঠিক থাকবে, এই জায়গায়ও 100, এই জায়গায়ও 100, এই জায়গাতেও 100, কিন্তু কিন্তু যেহেতু এখানে ট্রান্সফরমার আছে আমরা বেস ভ্যালু ভোল্টেজের ধরছি কত 11, অর্থাৎ এই 11 বেস ভ্যালু এতটুকু পর্যন্ত সব জায়গায় বেস ভ্যালু 11 থাকবে। আবার যখন ট্রান্সফরমারের স্টেপ আপ পোর্শনটাতে আমরা হিসাব করব,
তখন কিন্তু বেস ভ্যালু কি হয়ে যাবে 132 হয়ে যাবে, কারণ ট্রান্সফরমারের ডান পাশে বাম পাশে তার ভোল্টেজ অনুযায়ী কি বেস ভ্যালু চেঞ্জ করতে হয়। তার মানে এই পাশে যতগুলো রিঅ্যাকট্যান্স বের করবো পার ইউনিটে সবগুলোর জন্য তখন বেস ভ্যালু কি হয়ে যাবে 132। এটা মনে রাখবেন, এইটা মনে রাখবেন। ট্রান্সফরমার কি করে দেয়, বেস চেঞ্জ করে দেয়, অন্য কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। এবং এটার জন্য আলাদা মডিফিকেশনের দরকার নেই, সেম সেম সিনারিওতে এই কাজটা থাকবে। সো আমরা ট্রান্সফরমার একটা লো ভোল্টেজ সাইজের এগেইনস্টে হচ্ছে বের করতেছি। তো খেয়াল করে দেখি 10% যেটা বেরোবে এইখান থেকে। সো সিমিলারলি আবার আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করব। আগে হবে T1, এটা তো নিউ বের করতেছি, এটা হবে ওল্ড ইনটু এস নিউ, এস ওল্ড ইনটু জি ওল্ড, জি নিউ এর স্কয়ার। সো খেয়াল করে দেখেন এস নিউ তো আমার হচ্ছে 100, টি ওল্ড কত ছিল আগে 10% মানে 0.1, আর এস ও নিউ হয়েছে 100। এস ওল্ড কত ছিল আগে, এস ওল্ড ছিল 100, ঠিক আছে। এস ওল্ড ছিল 100, এইটাও ছিল 11, এইটাও ছিল 11, 11/11 স্কয়ার। তার মানে আসলে এটা চেঞ্জ হবে না, এটা 0.1 পার ইউনিট থাকবে। তো সিমিলারলি আমি যদি ট্রান্সফরমার T2 এর জন্য নিউটা বের করতে চাই, আপনারা কি এখন স্টেপটা ধরতে পারছেন কিভাবে বের করবেন? কেউ রেসপন্স করেন? জি স্যার। হ্যাঁ। সো যেহেতু আমরা এই স্টেপটা সবগুলোতে ফলো করব, আমি আর আলাদা করে ক্যালকুলেট করে দেখাচ্ছি না। আপনি T2 এর জন্য ভ্যালুটা পাবেন হচ্ছে 0.16 পার ইউনিট, ঠিক আছে। এবং ট্রান্সমিশন লাইন খেয়াল করে দেখেন, ট্রান্সমিশন লাইনে কত দূরে ফল্ট হয়েছে 200 কিলোমিটার। তার মানে 200 কিলোমিটার পর্যন্ত তার কিন্তু কি আমার ফল্টের মধ্যে পড়ে গেছে, এবং প্রতি কিলোমিটারের জন্য আমার রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.2। তাহলে আপনি খেয়াল করে দেখেন এক্স ট্রান্সমিশন লাইনের জন্য, ট্রান্সমিশন লাইনের জন্য পার কিলোমিটারে হচ্ছে 0.2, আমার কত কিলোমিটার গেছে 200 কিলোমিটার গেছে। তাহলে আমার টোটাল এই 200 কিলোমিটারের জন্য আমার কি বলে রিঅ্যাকট্যান্সটা কত পাবো আমি, এটা আসবে হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 20, 40, 40, এটা আসতেছে হচ্ছে আমার পার ইউনিট, 40 পার ইউনিট, ঠিক আছে। পার ফেজে 40 পার ইউনিট আসতেছে। সো এখন এটাকে বেসিক্যালি হচ্ছে আমার এটা হচ্ছে ওল্ড, স্বাভাবিকভাবে যেহেতু বেস ভ্যালু ছিল একটা, এখন বেস ভ্যালু চেঞ্জ হয়েছে। বেস ভ্যালু কত ছিল এটার, এই সাইডের বেস ভ্যালু ছিল আমার ট্রান্সমিশন লাইন, এটা যে হিসাব করছি এটা তো হচ্ছে, আচ্ছা এটা ওহমে দেওয়া, এত কিলোমিটার আর এত ফেজ। আচ্ছা এখানে একটু দুইটা ভ্যালু দিছে দুই জায়গায়, একটাতে হচ্ছে 0.2 দেওয়া আর একটা হচ্ছে 0.02 দেওয়া। আমরা 0.2 দিয়ে যেহেতু শুরু করছি 0.2 ধরবো, হ্যাঁ। এটাকে একটু মডিফাই করে নিন আপনারা, একটু মাথায় রেখে রাখি, ঠিক আছে। সো এটা আমাদের আসছে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। সো এই ভ্যালুটা পার ইউনিটে দেওয়া নাই, মাত্র আমি যেটা খেয়াল করলাম এটা দেওয়া আছে হচ্ছে ওহমে, এটা দেওয়া আছে কি ওহমে। সো এখন এটাকে আমার হচ্ছে পার ইউনিটে নেওয়ার জন্য কি করতে হবে। সো আমরা জানি জেড পার ইউনিট, এটার ভ্যালু হবে জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই জেড বেস। আর জেড বেস এর ভ্যালু আমরা জানি, একদম বাচ্চাকালে পড়ে আসছি, সেটা হচ্ছে কেজি এর স্কয়ার ডিভাইডেড বাই কি এমজি। সো খেয়াল করে দেখি অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটার 40 ডিভাইডেড বাই জেড বেস, আমরা বেস কত ধরছি, বেস ধরছি হচ্ছে 11 কেভি, আর এস বেস ধরছি হচ্ছে 11 কেভি এর স্কয়ার, আর এস বেস হচ্ছে আমাদের 100। সো আলটিমেটলি ক্যালকুলেট করলে এইটার ভ্যালু হবে, আচ্ছা আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, কেউ বলতে পারবেন? এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা একটু আগে বললাম না যে ট্রান্সফরমারের এই পাশে 11 কেবির বেসটাই এই পাশে এসে কত হয়ে যাবে 132 কেবি। আর এই ট্রান্সমিশন লাইনটা যেহেতু এই সাইডে পড়ে গেছে, হাই ভোল্টেজ সাইডে পড়ে গেছে, তার মানে এখানে আর ভোল্টেজের ভ্যালুর বেস ভ্যালু 11 কেবি ধরা যাবে না। ট্রান্সফরমার থাকার কারণে এই বেস ভ্যালুটা হয়ে যাবে আমার হচ্ছে 132 কেবি। আবার বলতেছি এই টেকনিকটা ভুলে গেলে আপনি পরীক্ষায় ভুল করবেন। 132 কেবি স্কয়ার,
সো 132 কেবিকে যদি স্কোয়ার করি আলটিমেটলি ক্যালকুলেট করলে আমার এটা ভ্যালু আসবে 0.23 পার ইউনিট। ঠিক আছে, অর্থাৎ অবশ্যই এটাতে তো আসলে রেজিস্ট্যান্স নাই, শুধুমাত্র ইম্পিডেন্স আছে ট্রান্সমিশন লাইনে। তো দেখেন আমার সবগুলোর ইম্পিডেন্স কিন্তু কি বের করা হয়ে গেছে। সো এইটার বেসিসে যদি আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, আবারও হচ্ছে আমি পেস্ট করতেছি আমার এই ছবিটা। দেখেন এইটার বেসিসে আমরা কি করব, সবগুলো নতুন পার ইউনিটের ভ্যালু আমার জানা হয়ে গেছে। এখন যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে চাই, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, আমরা জানি জেনারেটরের জন্য জেনারেটর থাকে এবং তার রিঅ্যাকট্যান্সটা সাথে অ্যাড হয়, তাহলে তার রিঅ্যাকট্যান্সটা দিয়ে দিলাম। এবং সিরিজে কি আছে, একটা ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটাও সাথে দিয়ে দিলাম। তারা কানেক্টেড কিসে, তারা কানেক্টেড একটা বাস। আবার জেনারেটরটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। সিমিলারলি জেনারেটর 2, এটা হচ্ছে জেনারেটর 1, আর এটা হচ্ছে জেনারেটর 2 এর জন্য সেম জেনারেটরের রিঅ্যাকট্যান্স এবং সাথে আছে এই ট্রান্সফরমারটা। সো এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স এগুলো বাসে কানেক্টেড হয়েছে, এবং এটাও কি গ্রাউন্ডে কানেক্টেড থাকবে। এখন খেয়াল করে দেখেন, এইখানে ট্রান্সমিশন লাইন এটার জন্য বের করছি 0.23, এখানেও সেম একটা ট্রান্সমিশন লাইন, তাহলে 0.23 আসবে। তো তাদের রিঅ্যাকট্যান্সটা যদি নেই, আবার জানি ট্রান্সমিশন লাইনে কি রেজিস্ট্যান্সও নিব না, ক্যাপাসিট্যান্সও নিব না, জাস্ট তাদের রিঅ্যাকট্যান্সটা নিব। সো এইখানে আসবে একটা ট্রান্সমিশন লাইনের জন্য 0.23। অবশ্যই যেহেতু এটা রিঅ্যাকট্যান্স, সো সামনে যে অ্যাড করে দিতে হবে যেহেতু রেজিস্ট্যান্স না। আবার এইখানেও আসবে কি এই লাইনের জন্য যে 0.23, এবং এইখানেই আমার কিটা হয়েছে, ফল্ট হয়েছে। ফল্ট হয়েছে মানে কি, এরা মাটির সাথে লেগে গেছে, গ্রাউন্ড হয়ে গেছে, এখানেই ফল্ট হয়েছে। তো আমি যদি এখন ভ্যালুগুলো বসাই, একটু আগে যে বের করলাম ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো যদি এখন আমি বসাই, যে জেনারেটর 1 এর জন্য ইম্পিডেন্স ছিল যে 0.15, জেনারেটর 2 এর জন্য ইম্পিডেন্স ছিল হচ্ছে যে 0.2, ট্রান্সফরমার 1 এর জন্য ছিল যে 0.1, ট্রান্সফরমার 2 এর জন্য ছিল যে 0.16, আর ট্রান্সমিশন লাইনের জন্য তো বের করলাম। এখন আমরা আমাদের দ্বিতীয় স্টেজ শেষ, অর্থাৎ দ্বিতীয় স্টেজে যে আমরা বলছিলাম যে প্রত্যেকটার জন্য ইকুইভ্যালেন্ট পার ইউনিট বের করতে সেম বেসে, সেটা আঁকা হয়ে গেছে। এবং থার্ড যেটা বলছিলাম যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আঁকতে, সেইটা আমরা অলরেডি করে ফেলছি, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা কি করে ফেলছি, এঁকে ফেলছি। ফোর্থ আমাদের যেটা আঁকতে হবে সেটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করা বা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা বের করা। এখন আপনি খেয়াল করে দেখেন, এই দুইটা ইম্পিডেন্স কি আছে, প্যারালালি আছে। এই দুইটা কিসে আছে, সিরিজ আছে। এই দুইটা সিরিজ আছে। তো এদেরকে যদি ইকুইভ্যালেন্ট করতে চাই, তাহলে আমরা একটু ধাপে ধাপে করি। তো আমার প্রথম ফেজের সিনারিওটা আসবে এরকম, যে জেনারেটর 1 এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এর সাথে 0.15 যোগ 0.1, এটা আসবে হচ্ছে 0.25। যে 0.25। সিমিলারলি জেনারেটর 2 এর জন্য আসতেছে এইটা 0.2 প্লাস 0.16, তাহলে হবে যে 0.36। এরা এই জায়গায় কানেক্টেড হয়েছে। কানেক্টেড হওয়ার পর দেখেন এই দুইটা প্যারালালি আছে। তো প্যারালালি আছে, সেম মানের দুইটা ইম্পিডেন্স প্যারালালি থাকলে তাদের ইকুইভ্যালেন্ট ভ্যালু কত কি হয়, জাস্ট 2 দিয়ে ভাগ হয়ে যায় একটা ভ্যালু। তো 2 দিয়ে যদি আমার ভাগ হয়ে যায়, এই এই ভ্যালুটা হবে হচ্ছে আমার একটা ভ্যালু, যেটা আলটিমেটলি কিসে কানেক্টেড হয়েছে, গ্রাউন্ডে কানেক্টেড হয়েছে। এবং এই ভ্যালুটার মান আসবে হচ্ছে 0.2 যে 0.23, 23 কে ভাগ করলে 11, 22, 11.5, 1115। এইটা হচ্ছে এই দুইটার ইকুইভ্যালেন্ট। সো এখন খেয়াল করে দেখি, যখন আমরা এখনো আমাদের ইকুইভ্যালেন্সি নেওয়ার সেশনে আমরা পুরোটা ইকুইভ্যালেন্সি নিব। আপনাদের অবশ্যই থেভনিন ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স বা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স নেওয়ার ক্ষেত্রে মনে আছে যে যখন পুরো হোল সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম আমরা ড্র করি বা ইকুইভ্যালেন্ট আমরা জিনিস নেওয়ার চেষ্টা করি, তখন আমরা ভোল্টেজ সোর্স গুলোকে কি করে দেই, শর্ট করে দেই, আর কারেন্ট সোর্স গুলোকে কি করে দেই, ওপেন করে দেই। তো আমরা যেহেতু ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা নেওয়ার চেষ্টা করব, আমরা এই ক্ষেত্রে এই ভোল্টেজ সোর্স গুলোকে কি করে দিব, শর্ট করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি।
ভোল্টেজ সোর্স গুলোকে শর্ট করে দিচ্ছি। এবং তারা যেহেতু জেনারেটর এক পাশে কানেক্টেড, এইটা এইভাবে হচ্ছে সিনারিও চিন্তা করতেছি যে শর্ট করলাম এইভাবে গ্রাউন্ডে কানেক্ট। এখন খেয়াল করে দেখেন ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা যদি আঁকতে চাই, এখন এই দুইটা আছে প্যারালালি, এইটার সাথে এইটা আছে কি সিরিজে। তো আমরা যদি ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট এটা বের করতে চাই, তাহলে যে 0.25 এইটার সাথে প্যারালালি আছে যে 0.36, এইটার থেকে যে ভ্যালুটা বেরোবে ওইটার সাথে এইটা কিসে আছে সিরিজ আছে, দ্যাট মিন্স প্লাস যে 0.115। সো আলটিমেটলি যদি আশা করি অবশ্যই এটা ক্যালকুলেট করতে পারবেন ক্যালকুলেটর দিয়ে, প্যারালালি কিভাবে ক্যালকুলেট করে এটা আপনারা জানেন। ক্যালকুলেট করার পর আপনি যেই ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে যে 0.2625 পার ইউনিট, অর্থাৎ এক্স ইকুইভ্যালেন্ট আসবে কি এইটা। সো এখন আমরা জানি আমাদের এক্স ইকুইভ্যালেন্ট বের করা হয়ে গেছে। সো এক্স ইকুইভ্যালেন্ট বের করা যখন আমাদের হয়ে যায়, তারপরে আমরা কি করি, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটে সিঙ্গেল ফেজের জন্য, আবার বলতেছি একটা ফেজের জন্য এটাকে এভাবে ফিট করা, একটা ফেজের জন্য এটাকে এভাবে ফিট করা। সো আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে ড্র করার চেষ্টা করি। একটা ফেজ, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, আর যেহেতু ডিরেক্টলি গ্রাউন্ডে কানেক্টেড হয়ে গেছে, এটা আমরা কি করে দিলাম, ফলটা গ্রাউন্ডে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার এক্স ইকুইভ্যালেন্ট, যে এক্স ইকুইভ্যালেন্ট যেটা ভ্যালু হচ্ছে যে 0.2625 পার ইউনিট, আর এটা হচ্ছে আমার ইএফ ইএমএফ। তো আমরা ধরে নিয়েছিলাম অবশ্যই এটার ভ্যালু প্রিফল্ট ভ্যালু কত ধরে নিব, 10 ডিগ্রি পার ইউনিট, এবং এটার ভ্যালু তো এটা পাইলাম পার ইউনিট। সো আমাদের এখান থেকে আশা করি যে ফল্ট কারেন্টটা পাবো আইএফ, এই আইএফ এর ভ্যালুটা আসবে হচ্ছে পার ইউনিটে ইএফ ডিভাইডেড বাই জে এক্স ইকুইভ্যালেন্ট। সো ইএফ এর ভ্যালু হচ্ছে 10 ডিগ্রি, আর যে এক্স ইকুইভ্যালেন্টের ভ্যালু বের করছি যে 0.2625। সো আলটিমেটলি ভাগ করলে আমার কারেন্টের ভ্যালু আসবে হচ্ছে মাইনাস যে 3.8095 পার ইউনিট। এখন খেয়াল করে দেখেন এই মাইনাস যে এটা আসলে কিছুই না, এটা বোঝায় ফেজ -90 ডিগ্রি। ঠিক আছে, ফেজ বোঝায় -90 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু আসছে 3.8095 -90 ডিগ্রি পার ইউনিট। তার মানে আসলে মেইন আমার এখানে ভ্যালুটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। সো মোটামুটি বেস ভ্যালুর বেস কারেন্টের 3 গুণ হয়ে গেছে আমার হচ্ছে এটার ভ্যালু। সো আমি যদি অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে চাই, আপনাদের ফর্মুলা অবশ্যই মনে থাকার কথা, যে আই অ্যাকচুয়াল যদি বের করতে চাই তাহলে কি করতে হয়, এই যে পার ইউনিটের ভ্যালুটাকে এস বেস ডিভাইডেড বাই √3 ভিএন, অবশ্যই যদি লাইন ভোল্টেজ দেওয়া থাকে, আর মনে রাখবেন নরমালি লাইন ভোল্টেজটাই দেওয়া থাকে, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি আমার কাজ হয়ে যাবে। সো এই যে যা পাইছি আমি 3.8095 মাইনাস অবশ্যই ফেজটা রাখতে হবে -90 ডিগ্রি, এটাকে মাল্টিপ্লাই করতে হবে এস, এস বেস আমার কত 100 এমভিএ, তাই না, 100 এমভিএ। সো আরে 100 এমভিএ। সো আমাদের এককে আমাদের কি দরকার, শুধুমাত্র আমাদের এককে আমাদের দরকার হচ্ছে ভিএ, আর এম মানে মেগা, তাই দ্যাটস রাইট 10⁶ বসাই দিলাম। আর √3 আমার বেস ভোল্টেজ কত ছিল, খেয়াল করে দেখেন বেস ভোল্টেজ যে হিসাব করতেছি এই পাশে চলে আসছে জিনিসটা, অর্থাৎ এই জায়গায় কিন্তু আমি কি করতেছি, ফল্টের জিনিসটা হিসাব করতেছি, বা ফলটা এই জায়গায় হয়েছে। সো আমরা হচ্ছে লাইন ভোল্টেজটা এই জায়গাটার জন্যই হচ্ছে আমাদের ভি বেসটা ধরবো, অর্থাৎ স্টেপ আপের পোর্শনটার পরে, যেটা আমার ছিল কি 132 কেভি, অর্থাৎ কে মানে 10⁻3। সো বসাই দিলাম, আলটিমেটলি ক্যালকুলেট করার পর এটার ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু আসবে হচ্ছে নিয়ারলি 166.27 -90 ডিগ্রি অ্যাম্পিয়ার। আমার দরকার, আবার বলতেছি ফেজটা এই ক্ষেত্রে একটু কম ইম্পর্টেন্ট, আমার দরকার হচ্ছে এই ভ্যালুটা জানা। দেখেন 1600 এম্পিয়ার হয়ে গেছে, 1600 1650 এম্পিয়ার হয়ে গেছে প্রায়।
কারেন্টের মান যদি আমি হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউডটা নেই, এত অ্যাম্পিয়ার হচ্ছে এই ফল্ট কারেন্টের মান। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ফল্ট কারেন্ট। তারপর আমার পরের প্রশ্নটাতে কি বলছে তারা, আবার একটা পেস্ট করি। এরপর আমাকে বলছে শর্ট সার্কিট, এরপর আমাকে বলছে শর্ট সার্কিট এমভিএ বের করতে। সো শর্ট সার্কিট এমভিএ বের করা ফর্মুলা আমরা জানি অলরেডি, আবারও বলতেছি, এই পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসে, ফল্ট অ্যানালাইসিসে আপনি যদি ভালো করতে চান ফর্মুলাগুলো কখনোই ভোলা যাবে না। সো শর্ট সার্কিট এমভিএ, এটার জন্য আমার ফর্মুলা ছিল, যে জায়গা ফল্ট হয়েছে ওই জায়গার ফল্ট ভোল্টেজ অবশ্যই কি প্রি ফল্ট ভোল্টেজ, অর্থাৎ ফল্ট হওয়ার আগে কি ভোল্টেজটা ছিল, এবং ফল্ট কারেন্ট এর মাল্টিপ্লিকেশন। সো আমরা জানি কি ধরছিলাম যে ফল্ট হওয়ার আগে, খেয়াল করে দেখেন, ফল্ট হওয়ার আগে আমরা কি ধরতাম যে একটা সার্কিট, এটা নো লোড কন্ডিশন আছে, এটা ধরে নিছি। সো নো লোড কন্ডিশনে যদি থাকে তাহলে এই জিনিসটা নাই। সো এই জিনিসটা যদি না থাকে তাহলে এই যে ভোল্টেজটা আছে এইটাই ওপেন সার্কিট হওয়ার কারণে এই জায়গায় চলে আসবে কিনা এই ভোল্টেজটা, তার মানে এই ভিএফ, এই ভোল্টেজটা কি হবে ইএফ এর সমান। তো তার মানে প্রি ফল্ট ভোল্টেজ হিসেবে আমি এই জিনিসটাই ধরবো, আবার কানেকশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি এখানে কি বসাই দিব, ইএফ পার ইউনিটের ভ্যালুটা বসাই দিব, আইএফ পার ইউনিটের ভ্যালুটা আমি কি করে দিব, বসাই দিব। ইএফ এর অবশ্যই আমরা হচ্ছে ভ্যালুটা জানি 1 0 ডিগ্রি, এবং আইএফ এর পার ইউনিটের ভ্যালুটা অলরেডি আমরা হচ্ছে বের করছি, সেটা হচ্ছে ভ্যালুটা কত আসছে পার ইউনিটে, এই যে 3.8095, 3.8095, এবং অ্যাঙ্গেলটা আসছে -90 ডিগ্রি। সো মাল্টিপ্লাই করলে অবশ্যই আপনি একটা ভ্যালু পাবেন, কত ভ্যালু 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে এটা আর নতুন করে বলার অপেক্ষায় রাখে না। এত এমভি মানে এত পার ইউনিটে আসছে আর কি, ফল্ট এমভিএটা পার ইউনিটে আসছে, এটা এখনো কিন্তু এমভিএ তে যায় না, এটা পার ইউনিটে এমভিএ আসছে। সো অ্যাকচুয়াল এমভিএটা যদি আমি বের করতে চাই তাহলে আমার অবশ্যই কি করতে হবে, এটাকে বেজ এমভিএ দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে ফল্ট এমভিএটা পার ইউনিট ভ্যালুতে। সো শর্ট সার্কিট এমভিএ বা ফল্ট লেভেলের অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে চাই, তো অবশ্যই এই যে ভ্যালুটা পাইছি এটাকে আমার বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, পার ইউনিট ভ্যালুকে বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, আর আমার বেস এমভিএ কত 100। সো এটাকে 100 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, সো কিছুই না, অ্যাঙ্গেলে কোনো ইফেক্ট পড়বে না, জাস্ট এই জায়গাতে 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে 380.95। শুধু ভ্যালুটা নিচ্ছি, অ্যাঙ্গেলটা বারবার নিতে ভালো লাগতেছে না, বাট অ্যাঙ্গেল চাইলে আপনি নিতে পারেন, সমস্যা নেই। এত এমভিএ হচ্ছে আমার ফল্টে। ঠিক আছে, সো আমরা বুঝতে পারলাম যে ফল্ট এমভিএটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, জাস্ট ফর্মুলা আপনার মনে রাখতে হবে। এরপর হচ্ছে কারেন্ট সাপ্লাইড বাই G1 এন্ড G2। সো এখন তাহলে আমার এই কনভেনশনাল ইকুইভ্যালেন্ট সার্কিটের বাহিরে আইসা আমাকে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আবার ফিরে আসতে হবে, যেখানে আমি জেনারেটর আলাদা আলাদা করে দেখাছিলাম, জেনারেটর আলাদা আলাদা করে দেখাছিলাম, এটাকে আবার কাইটা নেই, এটাকে আবার কাইটা নেই, কপি। বলতেছে যে প্রতিটা কারেন্ট মানে প্রতিটা জেনারেটর কি পরিমাণ ফল্ট কারেন্টের যোগান দিছে সেটা আমাকে আলাদা আলাদা করে বলতে। এখন যে আমি যে কারেন্টটা বের করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে কারেন্টটা আমি বের করছি এটা কিন্তু টোটাল কারেন্ট, এখানে দুইটা জেনারেটরের কি আছে, কন্ট্রিবিউশন আছে, এদের থেকে একটু কারেন্ট বের হচ্ছে। এখন আমাকে বলতেছে আলাদা আলাদা ভাবে জেনারেটর গুলা কি পরিমাণ কারেন্টের যোগান দিছে সেটা আমাকে বের করে দিতে। সো আমি চলেন এইটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করি। সো এটা বের করার জন্য আমার কি করতে হবে, এটা বের করার জন্য আমাকে জেনারেটর গুলা আবার রাখতে হবে। সো জেনারেটর G1, জেনারেটর G2, এখানে আছে একটা রেফারেন্স আর এখানে। সো এই জিনিসটা আমরা চলেন আবার একটু সুন্দর করে আঁকি, বেসিক একটা সার্কিট দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা G1, এটা G2, এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই পোরশনটা যেটা বেসিক্যালি ফল্টে কারেন্ট কানেক্টেড হচ্ছে। আপনি দেখেন এই জিনিসটাকে জাস্ট হালকা একটু মডিফাই করে আঁকছি, এই জিনিসটাকে জাস্ট হালকা একটু মডিফাই করে আমি আঁকছি, এর বেশি কিছু না। এখন সিনারিওটা কি হয়েছে, আমরা যেটা আসলে বের করছি এটা হচ্ছে এইটা আইএফ,
যেটা কিনা জেনারেটর 1 এর থেকে বের হওয়া কারেন্ট এবং জেনারেটর 2 এর থেকে বের হওয়ার কারেন্টের কি কম্বিনেশন। কম্বিনেশন আচ্ছা, তো এখন আমাকে আলাদা আলাদা করে জানতে চাইছে যে I1 এর ভ্যালু কত, I2 এর ভ্যালু কত। এখন খেয়াল করে দেখুন, আপনি কিন্তু সবগুলোর ইম্পিডেন্স জানেন, ভোল্টেজ লেভেলও জানেন। ভোল্টেজ ভ্যালু কত? 1 0 ডিগ্রি, 1 0 ডিগ্রি, এবং এইটার ভ্যালু হচ্ছে যে 0.25, যে 0.36, যে 0.115। এটা হচ্ছে আমার ভ্যালু। সো আপনারা এই ধরনের সার্কিট অবশ্যই দেখার কথা। কেউ কি আমাকে বলতে পারবে যে এই যে আইএফ এর মান কিন্তু জানি, আইএফ এর মান জানি, কেউ কি আমাকে বলতে পারবে এখান থেকে I1 আর I2 কিভাবে বের করা যাইতে পারে আইএফ এর মান যদি আমার জানা থাকে? Anyone? স্যার কারেন্ট ডিভাইডার রুল। এক্স্যাক্টলি। এখানে সিম্পলি আপনি হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল যদি হচ্ছে অ্যাপ্লাই করেন, এখানে আসলে আর বাড়তি কোনো সমস্যা আপনাকে পোহাইতে হবে না। এছাড়া যদি আপনি চান যে না আমি একদম বেসিক দিয়ে সলভ করার চেষ্টা করব, অর্থাৎ কেসিএল অ্যাপ্লাই করব, সেটাও আপনি করতে পারেন। কেসিএল বা নোডাল অ্যানালাইসিস যদি আপনি করতে চান, সেটাও আপনি করতে পারেন। সো নোডাল অ্যানালাইসিস দিয়ে করলে যদি হয় কি, ধরলাম যে এটাতে একটা নোড হয়ে গেছে, তাই না? ধরলাম এটার ভোল্টেজ হচ্ছে V1, তাহলে কি I1 আসতেছে, I2 আসতেছে, যাইতেছে কি IF। তাহলে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু IF। এটা লিখতে কোনো সমস্যা নাই, এই নোডের এই সম্পর্কটা লেখা যায়। I1 এর ভ্যালুটা কি? I1 এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে আমার যে জেনারেটর G1 এর ভোল্টেজ মাইনাস V1, এটাকে ভাগ করতে হবে তাদের মাঝখানের যে ইম্পিডেন্সটা আছে সেটাতে, যে 0.25 প্লাস I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু হবে আমার সিমিলারলি G2 এর ভোল্টেজ মাইনাস V, কারণ এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে V, এটারও V, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী যেই ইম্পিডেন্স যে 0.36 ইজ ইকুয়াল টু IF এর ভ্যালু কত? ভোল্টেজ এইটা, আর এইটার ভোল্টেজ তো 0, তার মানে V মাইনাস 0, আর এদের মাঝখানের ইম্পিডেন্সটা কত? যে 0.115। তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন, মানে একটু ভাঙা ভাঙা করাইতেছি যেন বুঝতে পারেন। এখন আপনি দেখেন, আপনি G1 এর ভ্যালুও জানেন, যেটা হচ্ছে 1 0 ডিগ্রি, G2 এর ভ্যালু জানেন 1 0 ডিগ্রি। জাস্ট সরি, এটা তো V1 ধরছিলাম, সবগুলোতে V1 দেওয়া দরকার, V1 জাস্ট এখানে অজানা ভ্যালু হচ্ছে V1 এর, জাস্ট V1 ছাড়া বাকি সবকিছু কি জানা। সো লিটারালি এই কোশ্চেনটা সলভ করলে আপনি V1 এর একটা ভ্যালু পেয়ে যাবেন, এবং V1 এর ভ্যালু যদি আপনি পেয়ে যান, আপনি দেখেন এটা আপনার I1 এর ইকুয়েশন। সো এইখানে V1 দিয়ে আপনি I1 পেয়ে গেলেন। এটা আপনার I2 এর ইকুয়েশন, এইখানে ভ্যালু বসায় V1 এর I2 পেয়ে গেলেন। সো V1 পেয়ে গেলে আপনি I1 ও পেয়ে গেলেন, আপনি I2 ও পেয়ে গেলেন। সো এইটা হচ্ছে KCL এর থ্রুতে আপনি কিভাবে পাবেন। আমি সবগুলো ভ্যালু হচ্ছে আর দেখাইলাম না, আই গেস এখান থেকে যদি এরপরে ক্লাসে না পারেন, ক্লাসে হয়তো দেখাই দিব, ক্লাস এমনি লম্বা হয়ে যাচ্ছে অনেক। সো এইটা হচ্ছে কেসিএল দিয়ে আমরা কিভাবে I1 I2 অর্থাৎ কন্ট্রিবিউশন কত বের করতে পারলাম। এই যে জেনারেটর 1 কন্ট্রিবিউট করে I1, জেনারেটর 2 কন্ট্রিবিউট করে I2। এখন আপনারা আপনাদের হোমওয়ার্ক রইল, আপনারা যদি পারেন অন্য কোনো মেথড, যে একজন বলল যে স্যার কারেন্ট ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, ওইটা দিয়ে I1 আর I2 এর ভ্যালু বের করতে পারেন কিনা, এটা আমাকে একটু ক্লাসে দেখায় যদি কেউ পারেন। তো যদি পারেন তাহলে আমি হচ্ছে বোনাস মার্ক দিব, 1-2 মার্কের মতো বোনাস মার্ক পাবেন যদি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করতে পারেন। ঠিক আছে? সো এইভাবেই লিটারালি সিমেট্রিক্যাল ফল্টের সব ফর্মুলা বা সব প্রবলেম কি করতে পারবেন, আপনি সলভ করতে পারবেন। বেসিক স্টেপটা কি, আবারও বলতেছি, এই প্রবলেমটা অনেকেই হিজিবিজি লাগাই ফেলবে, কিন্তু সহজ হচ্ছে আপনি যদি যে স্টেপগুলো আপনাকে দেখাইছি এই স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন, ইকুইভ্যালেন্ট সার্কিটটা করে ফেলেন, তারপর দেখবেন এটা বেসিক্যালি 1-1 এর সার্কিট থিওরি, এছাড়া আর কিছুই না। ঠিক আছে? সো এতক্ষণ যা বলা হলো, কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? এটা কারো কোনো প্রশ্ন নাই?
এই আপনারা ক্লাসে আছেন? জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা, তো প্রশ্ন না থাকার তো একটু অস্বাভাবিক। মানে আপনার কি বুঝতে পারছেন নাকি কিছুই বুঝেন নাই? হয়তো সব বুঝছেন, নয়তো কিছুই বুঝেন না। না স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। 100% বুঝে তো একটু টাফ, এটা আমি বারবার বলি। কিন্তু আপনাদেরকে যে লেকচার নোটটা দেওয়া আছে, ওই লেকচার নোটটা এখন আই গেস করলে আপনি সাই সাই করে সবগুলো আপনার বোধগম্য হবে, সমস্যা হওয়ার কথা না। তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে, প্রবলেম না থাকে, আপনারা কি ব্যাপার গেল কোথায়? আচ্ছা, সো আপনারা কাইন্ডলি এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেন চ্যাট সেকশন, ঠিক আছে? অবশ্যই আইডি এবং সাথে জাস্ট এ বি অথবা সি লিখলেই হবে, সেকশন লেখার দরকার নাই। এ বি অথবা সি লিখলেই হবে, লাস্টের 4টা ডিজিট এ বি অথবা সি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, দেখি আজকের ক্লাসে আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ায় ফার্স্ট কে হয়েছে। আজকের ক্লাসে সর্বপ্রথম মানে আইসাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিছে হচ্ছে এমডি সাব্বির আহমেদ, আইডি হচ্ছে 1101। সেকেন্ড হয়েছে হচ্ছে এমডি আবু সুফিয়ান 1076। আর থার্ড হয়েছে হচ্ছে এনায়েত আরাফাত 1113, ঠিক আছে? আচ্ছা, সো এইটা তো হচ্ছে তারা আগে আগে দিয়ে ফেলছে, বাট যখন আমি দিতে বলছি ওই সময় থেকে ওরে বাবা, অনেকে আর আগে দিছে কেন? এই যেগুলো আগে দিছে ওগুলার নিষেধ করছে, এরপর আগে দিছে। আচ্ছা, যখন আমি দিতে বলছি ওই অবস্থায় হচ্ছে খুব সিনসিয়ারলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিছে হচ্ছে তাফসিরুল ইসলাম 1094, তন্ময় মিত্র সেকেন্ড, আর রেদওয়ানুল ইসলাম হচ্ছে থার্ড হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা অ্যাটেন্ডেন্স দেন। কারো আর বাকি আছে কিনা অ্যাটেন্ডেন্স দেওয়া? আচ্ছা, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স রেকর্ড করে ফেলবো। রেকর্ড করে ফেলে দিলে আর লাভ নাই, বেসিক্যালি আমি হচ্ছে স্ক্রল করে নিয়ে নিব পুরোটা। এই কার মাইক যেন আনমিউট হয়ে গেছে। স্যার, হ্যাঁ, বলো। স্যার এখন যে নোটটা মানে রেডি করা হইলো, মানে যে নোটে স্যার লিখলেন, স্যার নোটটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ, অবশ্যই শেয়ার করা যাবে। কি এটাও লাগবে আপনাদের? জি স্যার, এইটা দিলে একটু ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার করে দেবো, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আই গেস কারো আর অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি নাই, আমি অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করে নিচ্ছি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স রেকর্ড হচ্ছে। সো আপনারা যাদের আপনারা লিভ দিতে পারেন, যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে লিভ দিতে পারেন। এ সেকশনের সিআর কি আছেন? সাকিব, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সাকিব, আপনি কোথায় ছিলেন? স্যার আমি ছিলাম, একটা ফোন আসছিল, স্যার ওটা রিসিভ করতে গিয়েছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দেন, ঠিক আছে? আপনার সাথে কথা স্যার আছে। লক দিয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স রেকর্ডটা শেষ হোক, অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করতেছি, তারপর আমি হচ্ছে আপনাদেরকে চলে যেতে বলবো, সমস্যা নেই।